তো এবার আমরা মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন নিয়ে আলোচনা করব। তো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বর্ণনার শুরুতে আমরা কয়েকটি অংশে ভাগ করে নেব এবং সেইগুলোকে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। এক নম্বর হলো আবরণী। সো আবরণীকে এক নম্বর করে তারপরে একে এক দুই এভাবে আমরা পয়েন্ট আকারে লিখব। সো আবরণী, সো এটার এক নম্বর হলো কি যে প্রতিটি মাইটোকন্ড্রিয়ন বা মাইটোকন্ড্রিয়া লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন দ্বারা গঠিত। সো আমরা এখানে একটু খেয়াল করি এই কথাটার অর্থটা কি। অর্থাৎ লিপিড, এই যে মাইটোকন্ড্রিয়ার এখানে যে আমরা একটা মেমব্রেন দেখতে পাচ্ছি, এখানে একটা মেমব্রেন দেখতে পাচ্ছি। সো দুইটি মেমব্রেন আছে। সো প্রত্যেকটা মেমব্রেন আবার কি আছে, দুইটা লেয়ার আছে, দুইটি লেয়ার। এই জন্য এটা করা হচ্ছে কি বাই লেয়ার, বাই লেয়ার। সো বাই বলতে এখানে দুই বোঝানো হয়েছে, লেয়ার বলতে স্তর। আমরা কি লিপোপ্রোটিন বাইলেয়ারের, অর্থাৎ এটা একটা বাইলেয়ারের কয়টি মেমব্রেন, দুটি মেমব্রেন আছে। এটা একটা লিপোপ্রোটিন বাইলেয়ার, আবার এটি আরেকটি লিপোপ্রোটিন বাইলেয়ার। সো লিপোপ্রোটিন বাইলেয়ারের একটা এবং দুইটা মেমব্রেন দিয়ে এটাকে এই মাইটোকন্ড্রিয়াটা আবৃত থাকে। তাহলে আমরা বলছি প্রতিটি মাইটোকন্ড্রিয়ান লিপোপ্রোটিন অর্থাৎ লিপিড ও প্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন দ্বারা কি থাকে, আবৃত থাকে। ওকে, এবার আসি একের দুই। সো মাইটোকন্ড্রিয়ার বাইরের যে মেমব্রেনটি আছে সেটি হলো কি খাঁজবিহীন। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাইটোকন্ড্রিয়ার যে বাইরের মেমব্রেন আছে সেটা খাঁজবিহীন, কিন্তু ভিতরের মেমব্রেনটা কি খাঁজযুক্ত। এখানে একটা খাঁজ, এখানে একটা খাঁজ, এখানে আমরা খাঁজ দেখতে পাচ্ছি। ওকে, সো তাহলে দুই নম্বরে কি হচ্ছে আমরা যে মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনটি কি খাঁজবিহীন, কিন্তু ভিতরের মেমব্রেনটা কি খাঁজযুক্ত। ওকে, এবার সেই একের তিন নম্বর পয়েন্ট। সো এই যে বাইরের মেমব্রেন এবং ভিতরের মেমব্রেন অর্থাৎ এটি এবং এটি, এই দুটি মাঝখানে যে দূরত্ব থাকে সেটা হলো 6 থেকে 8 ন্যানোমিটার। 6 থেকে 8 ন্যানোমিটার। ওকে, সো এই তিনটি পয়েন্ট দিয়ে আমরা আবরণী শেষ করে দেব। তাহলে আবরণীকে আরেকবার হাইলাইট করতেছি। আমরা বললাম এক নম্বরে যে প্রতিটি মাইটোকন্ড্রিয়ান লিপোপ্রোটিন বাইলেয়ারের একটা দুটি মেমব্রেন দ্বারা আবৃত বা গঠিত। তারপর তিন নম্বর বললাম বাইরের মেমব্রেনটি খাঁজবিহীন, কিন্তু ভিতরের মেমব্রেনটি খাঁজযুক্ত। তিন নম্বরে কি বললাম যে দুই মেমব্রেনের মাঝখানে যে দূরত্ব সেটা কত, ব্যবধান কত, 6 থেকে 8 ন্যানোমিটার। ওকে, সো তাহলে আমাদের আবরণী কমপ্লিট হয়ে গেল। এবার সেই দুই নাম্বার পয়েন্ট, সেটা হলো প্রকোষ্ঠ। সো প্রকোষ্ঠ নিয়ে আমরা কথা বলি। সো প্রকোষ্ঠের এক নাম্বার পার্ট, 2 এর 1 আমরা কি বলবো যে বাইরের মেমব্রেন এবং ভিতরের মেমব্রেনের মাঝে যে মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে এটাকে আমরা বলি বহিস্থ কক্ষ বলা হয় বা বহিস্থ প্রকোষ্ঠ। তাহলে বাইরের মেমব্রেন এবং ভিতরের মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলে বহিস্থ কক্ষ, এবং ভিতরের মেমব্রেনের, এটি হলো ভিতরের মেমব্রেন, এই ভিতরের মেমব্রেনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেটাকে বলা হয় কি অভ্যন্তরীণ কক্ষ। অভ্যন্তরীণ কক্ষকে আমরা অনেকটা ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমরা বললাম এক নম্বরে যে দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলা হয় বহিস্থ কক্ষ, এবং ভিতরের মেমব্রেনের মাঝে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলে কি অভ্যন্তরীণ কক্ষ। তাহলে 2 এর 1 গেল, এবং 2 এর 2 নম্বর পয়েন্ট আমরা বলেছি যে এই যে ভিতরের মেমব্রেনে ফাঁকা জায়গায় সেখানে কি বিদ্যমান থাকে, সেখানে হলো ম্যাট্রিক্স বিদ্যমান থাকে, ম্যাট্রিক্স বিদ্যমান থাকে। তাহলে দুটি পয়েন্ট আমাদের শেষ হয়ে গেল, আবরণী এবং প্রকোষ্ঠ শেষ হয়ে গেল। এবার আসি 3 নম্বর পয়েন্ট, কৃষ্টি বা প্রবর্তক। কৃষ্টি বা প্রবর্তক, তো কৃষ্টি বা প্রবর্তক কি? সো এখানে পয়েন্ট করার দরকার নেই, এখানে একটা লাইন লিখলে হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনটি কি একদম মসৃণ, কোনো ধরনের আঁকাবাঁকা নেই, একদম মসৃণ, কিন্তু ভিতরের মেমব্রেনটি বিভিন্নভাবে ভাঁজ হয়ে
ভাঁজ হয়ে তার মতো আঙ্গুলের মতো কি অভিক্ষেপ তৈরি করেছে। সো এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা কি এই আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করেছে। এই অভিক্ষেপকে বলা হয় কি কৃষ্টি বা প্রবর্তক বলা হয়। এই অভিক্ষেপ কি বলা হয় কৃষ্টি বা প্রবর্তক। ওকে, আবার বলছি আমি বললাম যে মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনটি মসৃণ কিন্তু ভিতরের মেমব্রেনটি বিভিন্নভাবে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করেছে। সো এই অভিক্ষেপগুলিকে বলা হয় কৃষ্টি বলা হয়। ওকে, সো আমাদের 3 নাম্বার পয়েন্ট শেষ হবে। এবার 4 নাম্বার অক্সিসম। সো অক্সিসম নিয়ে আমরা কথা বলতে হবে, কি বলবো আমরা বললাম যে মাইটোকন্ড্রিয়া লিখে বলে সকলে ঠিক এভাবে লিখবা যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেনের ভিতরের গায়ে। সো এটা অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবো যে আমরা বললাম যে এই যে মাইটোকন্ড্রিয়ার এটা হলো ভিতরের মেমব্রেন, সেই ভিতরের মেমব্রেনের ভিতরে গায়ে, তার মানে হচ্ছে এই এই ভিতরের দিকে এদিকে কিছু অসংখ্য ক্ষুদ্র দানাদার বস্তু দেখা যায়। ঠিক আছে, ক্ষুদ্র এই দানা দানা কি দেখা যায় বস্তু দেখা যায়। তো সেই বস্তুকে বলা হয় কি অক্সিসম বলা হয়। আবার বলছি মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেনের ভিতরের গায়ে। সো এটা যদি এটা মেমব্রেন হয় এই অংশটি দিকে তাহলে এই ভিতরের দিকে কিন্তু বোঝা যাচ্ছে, অর্থাৎ এই ভিতরের দিকে। সো বাইরের দিকে না, এই ভিতরের গায়ে কি আছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা লেগে থাকে। এই দানাগুলোকে কি বলা হয় অক্সিসম বলা হয়। তবে অনেক বিজ্ঞানীর মতে অক্সিসম এবং এটিপি সিনথেসিস একই জিনিসকে মিল করা হয়েছে। তো যাই হোক এটা নিয়ে একটু কনফিউশন আছে বিজ্ঞানীদের মধ্যে। ওকে, সো আমরা এই পর্যন্ত 4 নাম্বার পর্যন্ত বলে ফেলাম। তো এইটুকু আরেকবার বলি, তারপরে আমরা পরের দুটো বলে শেষ করে দেবো। সো আমরা প্রথমে বলেছি কি আবরণে। তাহলে আবরণে আমরা কি বলেছি যে প্রতিটি মাইটোকন্ড্রিয়ন লিপোপ্রোটিন বাইলেয়ারে, লিপোপ্রোটিন একটি বাইলেয়ারের একটা দুইটা মেমব্রেন দ্বারা গঠিত। বাইরের মেমব্রেনটি খাঁজবিহীন, কোনো ধরনের খাঁজ নেই, কিন্তু ভিতরের মেমব্রেনটি কি খাঁজ যুক্ত। তাহলে 1-2 গেলে এবার 1-3। সো দুই মেমব্রেনের মাঝে ব্যবধান কত 6 থেকে 8 ন্যানোমিটার। এক শেষে হলে এবার দুই হলো কি প্রকোষ্ঠ। আচ্ছা 2-1 নাম্বার বললাম যে দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলা হয় কি বহিস্থ কক্ষ বলা হয়। দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলা হয় বহিস্থ কক্ষ। এবার এসে বললাম ভিতরের মেমব্রেনের মাঝখানে যে জায়গা আছে তাকে বলা হয় কি অভ্যন্তরীণ কক্ষ। ওকে, সো 2-1 গেলে এবার 2-2 ভিতরের মেমব্রেনের কি থাকে যে পদার্থ বিদ্যমান থাকে অর্ধতর তাকে বলা হয় কি ম্যাট্রিক্স বলা হয়। আমরা বলতে পারি যে ভিতরের মেমব্রেনের মাঝে কি থাকে ম্যাট্রিক্স বিদ্যমান থাকে। ওকে, এবার 3 নাম্বার পয়েন্ট কৃষ্টি বা প্রবর্তন। আমরা বললাম যে মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনটি খাঁজবিহীন অর্থাৎ মসৃণ, কিন্তু ভিতরের মেমব্রেনটি বিভিন্নভাবে ভাঁজ হয়ে এর মতো আঙ্গুলের মতো কি তৈরি করছে এরকম অভিক্ষেপ তৈরি করছে। সো ওই অভিক্ষেপগুলোকে আমরা কি বলতেছি কৃষ্টি বলতেছি। ওকে, সো ভিতরের মেমব্রেনটি ভাঁজ হয়ে এই আঙ্গুলের মতো কি তৈরি করছে অভিক্ষেপ তৈরি করেছে, ওই অংশগুলোকে আমরা বলতেছি কৃষ্টি বলতেছি। এবার 4 নাম্বার অক্সিসম। আমরা বলছি মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেনের ভিতরে গিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায়, এদের বলে অক্সিসম বলা হয়। অনেক বিজ্ঞানীর মতো অক্সিসম গুলোই হলো কি এটিপি সিনথেসিস। ওকে, এবার আসে পরের পয়েন্টে 5 নাম্বার এটিপি সিনথেসিস ও ইটিসি। তো আমরা বলেছি মাইটোকন্ড্রিয়ার কৃষ্টিতে অসংখ্য বৃত্তাকার বস্তু দেখা যায়, এটাকে বলে কি এটিপি সিনথেসিস। অর্থাৎ এটিপি সিনথেসিস এগুলো হলো এটিপি সিনথেসিস। আমরা বললাম মাইটোকন্ড্রিয়ার কৃষ্টিতে কি অসংখ্য গোলাকার বস্তু দেখা যায়, এদেরকে বলা হয় কি এটিপি সিনথেসিস। সো এটিপি সিনথেসিসের কাজটা কি? এটিপি সিনথেসিস হলো কি আমরা দেখি যে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর সিনথেসিস শব্দটা হলো সংশ্লেষ করা বা তৈরি করা। তার মানে কি যে জায়গায় এটিপি তৈরি হয় সেটা হলো কি এটিপি সিনথেসিস। অর্থাৎ এই সকল জায়গায় কি তৈরি হয় এটিপি তৈরি হয়। ওকে, সো
এছাড়াও ক্রিস্টিতে কি আছে, পুরো ক্রিস্টি জুড়ে কি বিদ্যমান, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বিদ্যমান আছে, তো যে চেইনের মাধ্যমে কি হয়, ইলেকট্রন পরিবহন করা হয়। ওকে, তো ঠিক আছে। এবার সর্বশেষ পয়েন্ট, সেটা হলো বৃত্তাকার ডিএনএ ও রাইবোসোম। বৃত্তাকার ডিএনএ ও রাইবোসোম পয়েন্ট, এখানে একটি পয়েন্ট হবে। তো এখানে আমরা কি বলবো যে মাইটোকন্ড্রিয়াতে তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ, এই যে একটি ডিএনএ দেখা যাচ্ছে, তো তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং কি আছে, এই যেগুলো হলো কি রাইবোসোম, অর্থাৎ 70S রাইবোসোম বিদ্যমান। ডিএনএ হলো বৃত্তাকার ডিএনএ আর রাইবোসোম হলো 70S ধরনের রাইবোসোম বিদ্যমান থাকে। ওকে, এখন পুরো অংশটা আমি সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করছি, আশা করি এটা তোমাদের কাজে লাগবে। সো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বর্ণনা শুরুতে আমরা কয়েকটি অংশে ভাগ করে নিয়েছি। সো প্রথম অংশটা হলো কি যে প্রথম অংশ হলো কি আবরণী। সো আমরা বললাম যে প্রতিটি মাইটোকন্ড্রিয়াল লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন দ্বারা আবৃত থাকে। লিপোপ্রোটিন বাইলেয়ারের, এখানে বাইলেয়ারের একটা দুইটা মেমব্রেন দ্বারা কি থাকে, আবৃত থাকে। একের এক, এবার একের দুই বললাম বাইরের মেমব্রেনটি খাঁজবিহীন, কিন্তু ভেতরের মেমব্রেনটা কি খাঁজ যুক্ত। তাহলে একের দুই গেল। এবার একের তিন, দুই মেমব্রেনের মাঝখানে যে ব্যবধান সেটা হলো 6 থেকে 8 ন্যানোমিটার। ওকে, এক নম্বর শেষ। এবার শেষ 2 নাম্বার, সেটা হলো কি প্রকোষ্ঠ। আমরা বলছি যে দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেটাকে বলা কি বহিস্থ কক্ষ। ওকে, তাহলে 2 এর আগে আমরা কি বললাম যে দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলা হয় বহিস্থ কক্ষ। এবার সেই এবং ভিতরের মেমব্রেনের মাঝে জায়গা থাকে তার নাম হলো কি অভ্যন্তরীণ কক্ষ। তাহলে দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলে বহিস্থ কক্ষ, এবং ভিতরের মেমব্রেনের মাঝে যে ফাঁকা জায়গা থাকে তার নাম হলো কি অভ্যন্তরীণ কক্ষ। এবার সেই 2 এর 2, যে অভ্যন্তরীণ কক্ষের ভিতরে কি থাকে, ম্যাট্রিক্স বিদ্যমান থাকে। এবার সেই 3 নাম্বার হলো ক্রিস্টি বা প্রবর্ধক। আমরা বললাম যে মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনটি মসৃণ, কিন্তু ভিতরের মেমব্রেনটি বিভিন্নভাবে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো কি অভিক্ষেপ তৈরি করে, এদেরকে বলা হয় কি ক্রিস্টি। এবার সেই 4 নাম্বার অক্সিসোম। আমরা বললাম যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেনের ভিতরের গায়ে অসংখ্য ক্ষুদ্র দানাদার বস্তু দেখা যায়, এদেরকে বলা হয় অক্সিসোম। অনেকের বিজ্ঞানের ধারণা এই অক্সিজেন গুলোই মূলত এটিপি সিনথেসিস। এবার সেই 5 নাম্বার পয়েন্টে এটিপি সিনথেসিস ও ইটিএস। আমরা বললাম যে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে অসংখ্য এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু লাগানো থাকে। এখানে কি তৈরি হয়, এখানে এটিপি তৈরি হয়। এছাড়া ক্রিস্টিতে সর্বত্র ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বিদ্যমান থাকে। সর্বশেষ পয়েন্ট, সেটা হলো বৃত্তাকার ডিএনএ ও রাইবোসোম। মাইটোকন্ড্রিয়াতে তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ ও দানাদার রাইবোসোম অর্থাৎ 70S রাইবোসোম বিদ্যমান থাকে। তো আশা করি সকলের এই ক্লাসটি ভালো লেগেছে এবং আমরা পরবর্তীতে আরো নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ডিএনএ ক্লাসরুমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক প্রাণীবিদ্যা। আল্লাহ হাফেজ।